পড়ছিলাম দুজনে, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা ৫। সাইয়ারা দূর থেকেই তাকিয়ে রইল দুজনের দিকে। জাওয়াদের রাগী কর্কশ গলার আওয়াজ সে শুনেছে, তবে জাওয়াদ কি বলেছিল সেটা স্পষ্ট শুনতে পায়নি। ড্রয়িং রুমে আবছা হলদে আলোয় সারোয়ার শিকদারের ফ্যাকাশে মুখটাও তার নজরে এলো না সেভাবে। ধীর পায়ে এগিয়ে এসে সারোয়ার শিকদারের সামনে দাঁড়ালো। সারোয়ার শিকদারের চেহারায় যে ভয়ের ছাপ তা সাইয়ারার নজর এড়ালো না। সে ভ্রু কুচকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাঝরাতে এখানে দাঁড়িয়ে তোমরা এভাবে কি নিয়ে কথা বলছো? সারোয়ার শিকদার মেয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে শুকনো ঢোক গিলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলেন। তারপর মেয়ের দিকে ফিরে স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলেন, তেমন কিছু না। তুমি না ঘুমিয়ে এত রাতে এখানে কেন? সাইয়ারা বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তার মন বলল বাবা মিথ্যে বলছেন, কিন্তু এই মুহূর্তে আর কথা বাড়াতে ইচ্ছে হলো না তার। জাওয়াদের দিকে তাকিয়ে দেখলো তার চোয়াল শক্ত, দৃষ্টিতে অদ্ভুত এক অবজ্ঞা আর রাগ। সাইয়ারা আর দাঁড়ালো না, ঘুরে রান্নাঘরের দিকে এগোলো ঠান্ডা পানির বোতল আনার জন্য। সাইয়ারা চলে যেতেই জাওয়াদ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। প্রশ্নের উত্তরও জানার ইচ্ছে হলো না আর। হুইল চেয়ারটা ঘুরিয়ে চলল বড় খোলা বারান্দাটার দিকে। বারান্দার মাঝখানে এসে জাওয়াদ চেয়ারটা থামালো। বাইরের আকাশে তখন মেঘের আনাগোনা, হালকা ঠান্ডা বাতাস এসে লাগছে তার মুখে, কিন্তু তার ভেতরের আগুন নেভানোর ক্ষমতায় বাতাসের নেই। সে পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। ধোয়ার কুণ্ডলি বাতাসে উড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল সে। সাইয়ারা পানির বোতল হাতে রুমে ফিরে এসে দেখলো জাওয়াদ রুমে নেই। ড্রয়িং রুমেও তো জাওয়াদেরকে দেখলো না। বারান্দার দরজা বন্ধ। জঙ্গলি লোকটা গেল কোথায়? যেখানেই যাক, তাতে তার কি? পানির বোতলটা রেখে দিল সেন্টার টেবিলের উপর। তারপর লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল সে। গত রাতে না ঘুমানো আর সারাদিনের ক্লান্তির কারণে শোয়ার অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল সাইয়ারা। জাওয়াদ যখন রুমে ফিরল তখন ঘড়িতে প্রায় ১টা বেজে গেছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বসে থাকতে তার ভালোই লাগছিল, কিন্তু ঘুম পেয়ে যাওয়ায় চলে এসেছে। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে সাইয়ারার শিওরে এসে থামল। অনেকক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত সাইয়ারার মুখের দিকে। সাইয়ারা এপাশ ফিরেই শুয়ে আছে। ফ্যানের বাতাসে উড়াউড়ি করছে কিছু চুল। বাম হাতটা গালের নিচে, ছোঁয়ার জন্য হাত বাড়িয়েও ফিরিয়ে আনলো জাওয়াদ। সাইয়ারার আরও কাছে এগিয়ে গম্ভীর স্বরে বলল, হেই ভালোবাসা, এভাবে কিভাবে ঠকালি? আমার ভালোবাসায় কমতি ছিল কোথায়? নাকি তোর কাছ থেকে দূরে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল? হুট করে চোখ মেলে তাকালো সাইয়ারা। সাইয়ারাকে তাকাতে দেখে জাওয়াদের বুকের ভেতর ধক করে উঠলেও তার চেহারায় প্রকাশ পেল না। কিন্তু সাইয়ারা ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল মৃদু চেঁচিয়ে। বুকে এক হাত চেপে অন্য হাতের আঙুল তুলে কর্কশ গলায় বলে, এই আপনি এখানে কি করছেন? আমার ঘুমের সুযোগ নিয়ে কি করতে চাইছিলেন আপনি? জাওয়াদের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত পিষে বলল, কি বলতে চাইছিস তুই? তোর ঘুমের সুযোগ নিতে চাইছিলাম আমি? সবাইকে কি নিজের মতন? থামলেন কেন? নিজের মতন কি চরিত্রহীন বলতে চাইছিলেন? চরিত্রের সমস্যা তো আপনার। একদম ফালতু কথা বলবি না, নয়তো চড়িয়ে দাঁত ফেলে দেবো। সাইয়ারার রাগ বেড়ে গেল আরো। দাঁত কিরমির করে বলল, বললে কি করবেন? সাহস থাকলে ছুঁয়ে দেখুন শুধু। জাওয়াদ হুইল চেয়ার ছেড়ে বিছানায় বসে পড়ল। হাঁটতে না পারলেও দাঁড়াতে পারে এখন। বহু কষ্টে ২-৩ কদম আগাতেও পারে। ডাক্তার বলেছেন সে আবার হাঁটতে পারবে। জাওয়াদকে বিছানায় উঠে আসতে দেখে সাইয়ারা দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল। তবে জাওয়াদ সাইয়ারাকে কিছু বলল না, তার দিকে আর তাকালোও না। গায়ের টি শার্ট খুলে উল্টো ফিরে শুয়ে পড়ল। ফ্যালফ্যাল করে জাওয়াদের দিকে তাকিয়ে রইল সাইয়ারা। কি হলো এটা? সে তো ভেবেছিল জাওয়াদ সত্যি সত্যি তাকে মারার জন্য এগোবে, বা রুড হয়ে কিছু কথা শুনিয়ে দেবে। রাতে আর কোনো রকম ঝামেলায় জড়ায়নি দুজন। সাইয়ারা বিছানায় ঘুমায়নি আর, নিজের রুমে সোফায় শুয়েছিল সে। সকাল ৯টা বাজতেই বাড়িতে প্রবেশ করলেন জামশেদ শিকদার। তার সঙ্গে জেসমিনও এসেছে। এই অসময়ে বড় ভাইকে বাড়িতে দেখে বেশ অবাক হলেন সারোয়ার শিকদার। রোকেয়া বেগম আঁচল টেনে এগিয়ে এলেন সোফার কাছে। দুজনের চিন্তিত মুখ দেখে জামশেদ শিকদার বললেন, জাওয়াদ কল করেছিল ওদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য, তাই এলাম। দুজনেই ভীষণ অবাক হলেন। সারোয়ার শিকদার বললেন, এখনই কেন? যাবে তো বিকেলে। আমিও সেটাই বলছিলাম, কিন্তু জাওয়াদের নাকি ভালো লাগছে না। আর তো মাত্র কিছু ঘন্টা। আমি বারবার বিকেল পর্যন্ত থাকতে বললেও ও রাজি হয়নি। অন্যদিন না হয় আবার আসবে। জানিসই তো কথা শোনে না। মহুদি একবার যা বলবে তাই করবে। স্বামী ও স্ত্রী দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করলেন। জাওয়াদকে তো সেভাবে কিছু খাওয়াতেই পারলেন না। গত রাতে খায়নি, সকালে শুধু হালকা নাস্তা করেছে। জামশেদ শিকদার আবার কিছু বলার জন্য মুখ খুলতেই ড্রয়িং রুমে এলো সাইয়ারা। শ্বশুরকে দেখে সাইয়ারার পা দুটো থেমে গেল কিছুটা দূরে। জামশেদ শিকদার এসেছেন জানলে সে এখন রুম থেকে বেরোই হতো না।
ভাবনায় এতই মশগুল ছিল যে আগে সোফার দিকে খেয়ালই করেনি। জামশেদ শিকদার হাসি মুখে বললেন, ব্যাগটা গোছানো শেষ? সাইয়ারা বুঝতে না পেরে তাকিয়ে রইল। কিসের ব্যাগটা গোছাবে? জাওয়াত কোথায়? সাইয়ারা থমথমে গলায় বলল, রুমেই। তাহলে রেডি হয়ে নাও। কিসের জন্য? কিসের জন্য আবার? বাড়িতে যাবে না? গতকাল না বললেন বিকেলে যাব? হ্যাঁ বলেছিলাম, কিন্তু জাওয়াত তো এখনই চলে যেতে চাইছে। ও তোমাকে কিছু বলেনি? না। আচ্ছা, ওকে ডাকো। সাইয়ারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোয়াল শক্ত করে রুমের দিকে এগোলো। আবার রুমে এসে জাওয়াতকে পেল না। জাওয়াত ওয়াশরুমে। পুনরায় ড্রয়িং রুমে ফিরে এসে বলে, উনি ওয়াশরুমে। রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমার একটু তাড়া আছে। সাইয়ারা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে নিজের রুমের দিকে এগোলো। তারও ভালো লাগছে না এখানে। বাবা মায়ের মুখ দেখলেই তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাবা মা হয়ে তারা সন্তানের সঙ্গে এত বড় অন্যায় কিভাবে করতে পারলো? সব জেনে শুনে তাকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিল। যে জামশেদ শিকদারকে দুই চোখে দেখতে পারতো না, এখন তার সঙ্গে কত সুন্দর করে কথা বলছে। যেই কাকাকে দিনরাত অভিশাপ দিত, তার সঙ্গে কি সুন্দর করে কথা বলল। রাগে রিরি করে উঠল সাইয়ারার পুরো শরীর। রুমে এসে প্রথমে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিল, তারপর নিজের সব বই খাতা। সে আর আসবে না এই বাড়িতে, কোনোদিনও না। জাওয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সাইয়ারা কিছু খুঁজছে। ড্রেসিং টেবিলের আশপাশটা সে খুব ভালোভাবে খুঁজেছে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছে না। সুটকেসের দিকে নজর পড়তেই দেখলো সুটকেসের কাছে ছোট চকচকে কিছু একটা পড়ে আছে। ভালোভাবে খেয়াল করতেই জাওয়াদের হার্টবিট বাড়তে লাগলো। সে যা ভাবছে ওটা কি সেটাই? জাওয়াদ হুইল চেয়ার নিয়ে এগিয়ে এসে জিনিসটা হাতে তুলে নিল। হাতে নেওয়ার পরই কয়েক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থমকে গেল। সে যেন কোনো এক ঘোরের মধ্যে চলে গেল মুহূর্তেই। সাইয়ারা ড্রেসিং টেবিলের আশপাশটায় খুব ভালোভাবে খুঁজেও পেল না আংটিটা। এখানেই তো পড়েছিল। কোথায় গেল? কান্না পেয়ে গেল সাইয়ারার। কেন যে তাড়াহুড়ো করতে গেল সে? এর আগের বার গলার চেন ছিঁড়ে যখন হারিয়ে গিয়েছিল, তখন পুরো দুদিন সে কেঁদেছিল। দুদিন পরেই ড্রয়িং রুমের সোফার চিপায় পেয়েছিল। আংটিটা পরে এক জায়গায় আর চলে যায় আরেক জায়গায়। আজকেও এমনটাই হলো। ফ্লোরে নজর বোলাতে বোলাতে পেছন ফিরতেই দেখলো জাওয়াতকে। আর জাওয়াতের হাতে আংটিটা দেখে তারও হৃদস্পন্দন থমকে গেল। আংটিটা এই জঙ্গলি খাটাস লোকের হাতে গেল কিভাবে? সায়রা এগিয়ে এসে ছো মেরে আংটিটা নিয়ে নিল জাওয়াদের হাত থেকে। হাতটা নিজের পেছনে লুকিয়ে শুকনো মুখে জাওয়াদের গুরুগম্ভীর চেহারার দিকে তাকিয়ে রইল। জাওয়াত তার মুখের দিকে তাকিয়ে আছে। এই স্বর্ণের আংটিটা বিয়ের পরদিন জাওয়াত তাকে এনে দিয়েছিল। আংটিটা যখন ছোট হয়ে গিয়েছিল, তার হাতে আর লাগছিল না। তখন সে চেইনের লকেট বানিয়ে গলায় পরে থাকতো। চেইন ছিঁড়ে হারিয়ে ফেলার পর আবার যখন খুঁজে পেয়েছিল, সেদিনের পর আর সেই আংটিটা পরেনি। যত্ন করে রেখে দিয়েছিল এতকাল। আজকে তাড়াহুড়ো করে বের করতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়েছিল। নিজের দেওয়া আংটিটা চিনতে জাওয়াতের বিন্দুমাত্র কষ্ট হয়নি। দূর থেকে দেখেই সে চিনতে পেরে গিয়েছিল। এটা এখনো যত্ন করে রেখে দিয়েছে সাইয়ারা। সে দ্রুত উল্টো ফিরে দাঁড়ালো। আংটিটাকে কেন জানি এই জঙ্গলি খাটাস লোকের হাতে গিয়েই পড়তে হলো। খাটাস লোকটা যদি বোঝা যায় সে এখনো না, কিছুতেই না। সে ভালোবাসে নাকি এই জঙ্গলি লোকটাকে? সে তো তার স্বামীকে ভালোবাসে, যে কিনা এখন আর বেঁচে নেই। হ্যাঁ, বেঁচে নেই। সে এরা আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। জাওয়াদের দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, আপনার আব্বু এসেছেন, ড্রয়িং রুমে বসে আছে, আপনাকে ডাকছে। সায়রা গম্ভীর গলায় কথাগুলো বলার চেষ্টা করলো। জাওয়াদ স্পষ্ট বুঝতে পেরেছে সায়রার কণ্ঠস্বরের কম্পন। সায়রা তার সামনে থেকে পালিয়ে গেল কেন? কি লুকাতে চাইছে সে? জেসমিন রুমের দরজায় দাঁড়িয়ে টোকা দিয়ে বলল, ভাইয়া ভাবি, তোমাদের হলো? বড় আব্বু দ্রুত করতে বলেছে। জাওয়াদ গম্ভীর গলায় বলল, আসছি। জেসমিন ফিরে গেল। জাওয়াদ সাইয়ারার দিকে তাকিয়ে বলল, আপনি কি একটু ওখান থেকে সরবেন? শরীরে চুলগুলো আশ্রয় নিতাম। সাইয়ার ড্রেসিং টেবিলের ওপর রাখা বক্সটা নিয়ে সরে গেল দ্রুত। জাওয়াদ এগিয়ে এসে চুলগুলো আশ্রে ঘড়ি পরে নিল। জুতো জোড়া পরে রুম থেকে বের হতে হতে বলল, দ্রুত রেডি হয়ে ড্রয়িং রুমে আয়। জাওয়াদ হুইল চেয়ার নিয়ে চলে গেল। সায়রা হাতের মুঠোয় থাকা আংটিটার দিকে তাকালো। এই আংটিটাকে সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিজের কাছে রাখবে। সাইয়েরা বোরকা হিজাব পরে নিজের রুম থেকে বেরিয়ে এলো। সে যে পুরোপুরি পর্দা করে ব্যাপারটা এমন নয়, তবে বাইরে বের হলে বোরকা হিজাব পরেই বের হয় সব সময়। নিয়মিত নামাজ আদায় করারও চেষ্টা করে। সারোয়ার শিকদারের কথা মতো সোহান সাইয়ারার রুমে এলো সুটকেস নেওয়ার জন্য। দুটো সুটকেস আর একটা বড় ব্যাগ দেখে সে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তার চোখ পড়ল স্টাডি টেবিলের উপর আর ছোটোখাটো বুক সেলফের দিকে। তার বুঝতে বাকি নেই বাকি দুটো ব্যাগ আর সুটকেসে কি রয়েছে। দুটো সুটকেস টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে।
তার হাতে দুটো সুটকেস দেখে তিনজন অবাক হয়ে তাকালেন সোহানের দিকে। জামশেদ শিকদার বললেন, সুটকেস দুইটা কেন? সোহান সুটকেস দুটো রেখে আবার রুমের দিকে হাঁটা ধরে বলল, আরও একটা ব্যাগ আছে। ভীষণ অবাক হলো তিনজন। জামশেদ শিকদার সাইয়ারার দিকে তাকিয়ে বললেন, এত কি নিয়েছ? সাইয়ারা নিচের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, আমার বই খাতা। বই খাতা নিয়ে কি করবে? এবার চোখ তুলে তাকালো সাইয়ারা, বলল, বই খাতা দিয়ে মানুষ কি করে? নিশ্চয়ই পড়ালেখা করে। আমিও সেজন্যই নিয়েছি। জামশেদ শিকদার কিছু বললেন না আর। সোহান ব্যাগটা নিয়ে আসতেই তিনি উঠে দাঁড়ালেন। ওজনে হালকা সুটকেসটা জেসমিনের হাতে ধরিয়ে দিলেন। ব্যাগ আর অন্য সুটকেসটা নিজের হাতে নিলেন। তারপর সকলকে নিয়ে এগোলেন দরজার দিকে। জাওয়াদের মাথায় ঘুরঘুর করছে আংটির ব্যাপারটা। বাড়ির গেট থেকে বের হওয়ার সময় সাইয়ারা মৃদুস্বরে বাবা মাকে শুধু বলল, আসছি। দুই ভাইয়ের দিকে তাকিয়ে তাদের ভালোভাবে পড়াশোনা করতে বলল। বাজে ছেলেপেলেদের সঙ্গে মিশতে নিষেধ করল। শেষে ছলো ছলো চোখে দুই ভাইকে দেখতে দেখতে এগোলো শ্বশুর বাড়ির দিকে। রোকেয়া বেগম সকালে যখন সাইয়ারাকে এটা সেটা খেতে বলেছিলেন আর তার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করেছিলেন, তখন সাইয়ারা রুক্ষ গলায় বলেছিল তার জন্য যেন আদিক্ষেতা না করে। এসব নাটক তার ভালো লাগছে না। দুটো সুটকেস আর একটা ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখে হোসনিয়ারা আর জেসমিনের মা উম্মে হাবিবাও অবাক হলেন। সাইয়ারারা দুজনকে ভালো মন্দ জিজ্ঞেস করে রুমের দিকে এগিয়ে গেল, জাওয়াদের পেছন পেছন। জেসমিন সুটকেস দিয়ে ফিরে আসতেই হোসনিয়ারা তাকে বললেন, এত কিছু কি আনছে? কাপড় চোপড় আর ভাবের বই খাতা। বই খাতা আনছে? কেন? পড়াশোনা করার জন্য। হোসনিয়ারা আর কিছু বললেন না। উম্মে হাবিবা কর্কশ গলায় বললেন, বিয়ের পর আবার কিসের পড়াশোনা? যা করেছে বিয়ের আগেই করেছে। বিয়ের পরে আর কোনো পড়াশোনার প্রয়োজন নেই। জেসমিনের নানি এগিয়ে আসতে আসতে বলেন, নতুন তাইয়ের বাড়ি যাইয়া কি কি খাইলি? গিয়ে তো ছিলামই অল্প সময়, এর মধ্যে আবার কি কি খাবো? বাড়ি থেকে তো খেয়েই গিয়েছিলাম। তাই বলে কিছুই খাসনি? খেয়েছি। অরেঞ্জ জুস, ফ্রুটস, মিষ্টি, দই, আইসক্রিম। হোসনিয়ারা বললেন, খাসনি? তাও দেখছি অনেক খেয়ে ফেলেছিস। জেসমিন হেসে সিঁড়ির দিকে এগুলো চেঞ্জ করার জন্য। সাইয়ারা রুম থেকে বের হলো জোহরের নামাজ আদায় করে। খাওয়ার জন্য ডাকছে তাকে। সামিউল শিকদার আর জাওয়াদ বাদে বাড়িতে আর কোনো পুরুষ নেই। জাওয়াদ ঘুমাচ্ছে, সে খেতে আসবে না এখন। বাকিদের সঙ্গে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসলো সাইয়ারা। খাবার বেড়ে দিতে দিতে হোসনিয়ারা থমথমে মুখে বলেন, তুই নাকি বইপত্র নিয়ে এসেছিস? সাইয়ারা হাতের গ্লাসটা রেখে বলল, হ্যাঁ। বিয়ের পর পড়াশোনা করার কি দরকার? বিয়ে হয়েছে, এখন সংসার করবি। বিয়ে তো আরও 10 বছর আগেই হয়েছে। এতকাল তো পড়াশোনা বাদ দিয়ে সংসার করার কথা বলনি, তবে এখন কেন বলছো? তখন তুই ছোট ছিলি। দুদিনেই বড় হয়ে গেলাম। উম্মে হাবিবা বললেন, মুখে মুখে এত তর্ক করছো কেন? তর্ক কোথায় করছি কাকি? আমি তো শুধু উত্তর দিলাম। যখন বিয়ে হয়েছিল তখন না হয় ছোট ছিলাম, এরপর কি বড় হইনি? আমি বিয়ের পর পড়াশোনা করতে চাইছি বলে আপনারা নিষেধ করছেন, অথচ আপনাদের ছেলে বউ রেখে যখন অন্য মেয়ের সঙ্গে প্রেম করেছে তখন তাকে নিষেধ করেননি। কেন করেননি? তখন যখন সবাই চুপচাপ মেনে নিয়েছিলেন, এখনও মেনে নিন। আমি পড়াশোনা করছি মানে করছি।